হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো আজ আমরা কেমিক্যাল কাইনেটিক্সের লেকচার 3 নিয়ে কথা বলবো। লেকচার 1 আর লেকচার 2 এ ইন ডিটেলে আমরা অনেক কিছু পড়েছি, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল তো শিখেইছিলাম, কিন্তু লেকচার 3 তে আজকে যেটা নিয়ে কথা হবে আমাদের মধ্যে রেট কনস্ট্যান্ট ইন ডিটেলে শিখবো। তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল শেখাবো, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12 এর জন্য তো ইম্পর্টেন্টই, তার সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ওই টাইপের প্রবলেম বারবার এসছে। সো দেরি না করে স্টার্ট করছি কেমিক্যাল কাইনেটিক্সের লেকচার 3। I gave you my heart. সো আমরা স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে। আমরা রেট কনস্ট্যান্ট শিখতে চাইছি, তার আগে আমরা একটা রিয়াকশন কনসিডার করে নিলাম, ঠিক আছে? এন এ থেকে বি হচ্ছে, তার মানে এন নাম্বার অফ এ মলিকিউল আছে আর সেটা কনভার্ট হচ্ছে বিতে। তাহলে এই রিয়াকশনটার রেট অফ দ্য রিয়াকশন কী হবে, কীভাবে এক্সপ্রেস করব? তাহলে এইটা রেটকে এক্সপ্রেস করতে গেলে আমাদের সেই রেট লর হেল্প নিতে হবে। আর রেট ল বলে রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট। আর এখানে কিন্তু রিয়াক্টেন্ট এই শুধুমাত্র আছে, তাহলে আমরা শুধুমাত্র এ লিখলাম। আর টু দি পাওয়ার এইটা ধরে নিচ্ছি আমরা এলিমেন্টারি রিয়াকশন, আমরা ধরে নিলাম এটা একটা এলিমেন্টারি রিয়াকশন, মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আর এলিমেন্টারি রিয়াকশনে আমরা জানি এই টু দি পাওয়ারে যেটা হয় সেটা কিন্তু স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট, আর এখানে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টটা দেখছি এন। তাহলে আমরা কিন্তু লিখতে পারবো রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার স্মল এন। এতটা অবধি তো ক্লিয়ার। এইবার হচ্ছে রেট, এবার রেট ইকুয়েট করব, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, তারপর তো যা ছিল তাই, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। তাহলে এই যে কনস্ট্যান্টটা এলো, তার মানে এই ইকুয়েশনটা এখানে লেখা আছে, তাহলে এই যে কনস্ট্যান্টটা এলো এই কেটাকেই কিন্তু আমরা বলি রেট কনস্ট্যান্ট। তাহলে এই কেটাকেই আমরা বলি রেট কনস্ট্যান্ট। এবার আরেকটু আগানো যাক। এবার দেখো কনসেন্ট্রেশন অফ এ, আমরা যদি এবার কনসেন্ট্রেশন অফ এর জায়গায় 1 মোল পার লিটার, কারণ কনসেন্ট্রেশনের ইউনিট কিন্তু মোল পার লিটার, আমরা 1 ধরে নিলাম। তাহলে এইখানে যদি আমরা 1 বসাই, তার মানে আমরা কিন্তু পেয়ে যাব রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট। তার মানে আমরা এটা বলতে পারবো রেট কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রেট অফ দ্য রিয়াকশন। কখন? যখন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস আর টেকেন অ্যাজ ইউনিটি, মানে 1। যখন আমরা 1 ধরবো কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টসগুলোকে, তখন কিন্তু রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট হবে। তার মানে আজকের পর থেকে রেট কনস্ট্যান্ট বললেই প্রথমে যেটা মাথায় আসবে, রেট কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু দ্য রেট অফ দ্য রিয়াকশন। কখন? যখন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস আর টেকেন অ্যাজ 1 মোল পার লিটার। যদি আমরা কনসেন্ট্রেশনকে 1 মোল পার লিটার দিই, তখন কিন্তু আমরা আর মানে রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট পাচ্ছি। আশা করি এতটা অবধি তো কারোর কোনো ডাউট নেই। এইবার আমরা পরের স্লাইডে যাচ্ছি। চলো পরের স্লাইডে আমরা ইউনিট শিখবো, রেট কনস্ট্যান্টের ইউনিট কী করে বার করতে হয়। চলো আমরা সামনের স্লাইডে রেট কনস্ট্যান্টের ইউনিট দেখি। সো এইবার আমরা ইউনিট অফ রেট কনস্ট্যান্ট 1 বাই 1 দেখবো। তার জন্য আমরা সেই রিয়াকশনটাই কনসিডার করি, এ থেকে বি হচ্ছে, মানে এন নাম্বার অফ এ আছে। আর তার জন্য রেট এক্সপ্রেশন কি দেখলাম, রেট ইকুয়াল টু কে, এটা কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এতটা অবধি আমরা দেখলাম। এইবার খুব ভালো করে একটু দেখি, একটু ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবো কে যদি আমরা বার করি, কে ইকুয়াল টু কি লিখতে পারবো, রেট বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এটাই কিন্তু এখানে লেখা আছে। এইবার আমরা ইউনিটগুলো বসাবো। প্রথমে আমরা কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেটে কিছু লেখা মানে কিন্তু কনসেন্ট্রেশন বোঝায়, তার মানে কনসেন্ট্রেশন কিন্তু এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়। এবার কনসেন্ট্রেশন মানে কিন্তু এন বাই ভি, ঠিক আছে? এন বাই ভি, মোল পার ইউনিট ভলিউম মানে এন বাই ভি। তার মানে আমরা এটাকে লিখতে পারি, এটা মানে মোল, এন এর ইউনিট মোল, আর এই যে ভি মানে আমরা কিন্তু লিটার, ঠিক আছে? আমরা কিন্তু লিটার, তাহলে মোল পার লিটার, এইভাবে কিন্তু আমরা লিখলাম কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার। আর রেটেড এক্সপ্রেশন আমরা কি জানি, রেট মানে কি, রেট মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশনের কি চেঞ্জ আসছে। এইবার এই রেটকে আমরা দুভাবে এক্সপ্রেস করতে পারি, একটা হলো অ্যাভারেজ রেট আর একটা হলো ইনস্ট্যান্টেনিয়াস রেট। যদি অ্যাভারেজ রেট হিসাবে ভাবি, তার মানে আমরা ডেল্টা সি বাই ডেল্টা ডি লিখবো, ডেল্টা সি বাই ডেল্টা টি। আর যদি ইনস্ট্যান্টেনিয়াস রেট হিসাবে লিখি, তার মানে আমরা লিখবো ডিসি বাই ডিটি। আমি প্লাস মাইনাস কিছু লিখলাম না, কিন্তু যাই লিখি ইউনিটটা যদি ভাবি, আমরা শুধুমাত্র ইউনিট দিয়ে যদি কনসার্ন থাকি, আমরা দেখো এখানে তো বেসিক্যালি সি বাই টি, এই ডেল্টা ডি এগুলো বাদ দিই, সি বাই টি। সি মানে কি, কনসেন্ট্রেশনের ইউনিট আমরা পেয়ে গেছি। তার মানে আমরা এটার ইউনিট কি লিখতে পারি, আমরা এটার ইউনিট মোল লিটার ইনভার্স, কারণ মোল পার লিটার মানেই তো মোল লিটার ইনভার্স বাই টাইম। এবার টাইম এখানে সেকেন্ডে এক্সপ্রেস করা হয় জেনারেলি, তার মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তার মানে আমরা কিন্তু এটা লিখতে পারি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এইবার আমরা যদি এখানে পুট করি, দেখো এই রেটের জায়গায় আমরা কি লিখবো, মোল ইকুয়াল টু দিলাম মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হয়ে গেল। বাই কনসেন্ট্রেশনের জায়গায় লিখবো মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এন। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে আমি ওপরটা লিখি অ্যাজ ইট ইজ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর নিচে এখানে কিন্তু টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটার সাথেও টু দি পাওয়ার এন, এইটার সাথেও টু দি পাওয়ার এন।
তার মানে আমরা এখানে মোল টু দি পাওয়ার এন লিখলাম আর লিটার টু দি পাওয়ার মাইনাস এন, ঠিক আছে, মাইনাস এন। এবার এই মোল টু দি পাওয়ার এনটা ওপরে যাবে, আর এখানে কিছু না থাকা মানে কিন্তু ওপরে ওয়ান আছে, মোল টু দি পাওয়ার ওয়ান। এইভাবে আমরা লিখি না, আমরা শুধু মোল বলি, কিন্তু মোল টু দি পাওয়ার ওয়ান মানেই তো শুধু মোল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো এইভাবে, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন। লিটার টু দি পাওয়ার এই মাইনাস এনটা যখন ওপরে যাবে তখন কিন্তু শুধু এন হয়ে যাবে, এন আর এখানে মাইনাস ওয়ান। তার মানে এখানে তো আমরা এইভাবে লিখতে পারবো লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি রেট কনস্ট্যান্টের একটা এক্সপ্রেশন বা ইউনিটের একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, ঠিক আছে, রেট কনস্ট্যান্টের ইউনিটের এক্সপ্রেশন। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি nth অর্ডার রিয়াকশনটা কিন্তু পড়লাম, আমরা কিন্তু বেসিক্যালি nth অর্ডার, এই nth অর্ডারের রেট কনস্ট্যান্ট আমরা কিন্তু একদম মুখস্থ করে রেখে দেবো, যে মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু আমরা একদম মুখস্থ করে রেখে দেবো। সো নেক্সট স্লাইডে আমরা দেখবো জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কী হবে। চলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি। সো লাস্ট স্লাইডে আমরা কি দেখলাম, nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিটটা, তার মানে এইটা আমরা মুখস্থ করে রেখে দেবো। এবার ধরো জিরো অর্ডার এসছে, এবার জিরো অর্ডার আসলেই এন ইকুয়াল টু জিরো বসাবো, এন ইকুয়াল টু জিরো। আর যখনই এন ইকুয়াল টু জিরো বসালাম তখন রেট কনস্ট্যান্টের ইউনিট কী হলো, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস জিরো। এই লিটারকে আমরা এইভাবে লিখতে পারি বা ক্যাপিটাল এল, লিটার টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। তার মানে আমরা এটা পেয়ে যাব মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তার মানে এটা কিন্তু ইউনিট রেট কনস্ট্যান্টের ইউনিট ফর জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনের জন্য এটা হলো রেট কনস্ট্যান্টের ইউনিট। এবার ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এন ইকুয়াল টু ওয়ান, আর এন ইকুয়াল টু যখন ওয়ান বসালাম তার মানে আমরা মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান লিখবো, এই লিটার টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান লিখবো, আর এখানে সেকেন্ড ইনভার্স। তার মানে এইটা তো কেটেই যাবে, এটা তো জিরো, এনিথিং টু দি পাওয়ার জিরো তো ওয়ান। বেসিক্যালি আমাদের কিন্তু ইউনিট হবে রেট কনস্ট্যান্টের ইউনিট ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, এটা সেকেন্ড ইনভার্স। সো যদি সেকেন্ড অর্ডার আসে, সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য এন ইকুয়াল টু টু বসাবো, আর এটা যদি আমরা বসাই মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু লিটার টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। তার মানে এটা ফাইনালি আমরা লিখতে পারবো মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা শুধু লিটার লিখলাম কারণ লিটার টু মাইনাস ওয়ান মানে তো ওয়ান, লিটার টু দি পাওয়ার ওয়ান লেখা আর লিটার লেখা একই, তাহলে মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিটার সেকেন্ড ইনভার্স। তার এইটা কিন্তু বেসিক্যালি রেট কনস্ট্যান্টের ইউনিট ফর সেকেন্ড অর্ডার। তার মানে আমরা কিন্তু জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার সবই কিন্তু বার করতে পারলাম। সো এই রেট কনস্ট্যান্টের ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই রেট কনস্ট্যান্টের ইউনিট দেখে কিন্তু চেনা যায় যে এটা কত অর্ডার রিয়াকশন। আর এরপর যদি থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার যাই দিক, আমরা কিন্তু খুব ইজিলি তার রেট কনস্ট্যান্টের ইউনিট বার করতে পারবো যদি আমাদের এইটা যদি খেয়াল থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা ফাইনালি কি বুঝলাম, আমাদের কিন্তু nth অর্ডারটা মাথায় রাখতে হবে, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। তাহলেই কিন্তু খুব সহজে আমরা যে কোনো অর্ডার অফ দ্য রিয়াকশনের আমরা কিন্তু রেট কনস্ট্যান্টের ইউনিট খুব ইজিলি বার করতে পারবো। সো এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই স্লাইডে আমরা দেখবো হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্যাক্টরস আপন হুইচ রেট কনস্ট্যান্ট ডিপেন্ডস, কোন কোন ফ্যাক্টরের উপর রেট কনস্ট্যান্ট কীভাবে ডিপেন্ডেন্ট সেটা কিন্তু আমরা দেখব। পয়েন্ট নম্বর ওয়ান দেখছি, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টস অ্যাট পার্টিকুলার টেম্পারেচার। দেখো খুব ভালো করে আমরা ধরো ওই রিয়াকশনটাই কনসিডার করি, ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি দেখেছিলাম, আর ইকুয়াল টু আর মানে রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এইবার আমরা কনসিডার করেছিলাম এই কনসেন্ট্রেশনকে ওয়ান মোল পার লিটার, এই ওয়ান মোল পার লিটার কিন্তু কনসিডার করে নিয়েছিলাম। এটা যখন কনসিডার করে নিয়েছিলাম তখন কিন্তু আর ইকুয়াল টু কে লিখেছিলাম, আর ইকুয়াল টু কে। তার মানে কিন্তু রেট কনস্ট্যান্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, আর এটা কিন্তু অ্যাট পার্টিকুলার টেম্পারেচার, এটা কিন্তু পার্টিকুলার টেম্পারেচার বা ফিক্সড টেম্পারেচার, মানে একটা পার্টিকুলার টেম্পারেচারে আমরা স্টাডি করছি। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট কিন্তু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, কারণ এটা তো অলরেডি তো ফিক্সড ধরে নেওয়া হচ্ছে, ওয়ান তো একটা কনস্ট্যান্ট ধরেই নেওয়া হচ্ছে। তার মানে প্রথম পয়েন্টে তো আমাদের ক্লিয়ার, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, কনসেন্ট্রেশন কিন্তু ওয়ান ধরে নেওয়া হয়েছে। তারপরের পয়েন্ট, গ্রেটার দ্য ভ্যালু অফ কে গ্রেটার উইল বি দ্য রেট অফ দ্য রিয়াকশন। তার মানে আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি কে যত বাড়বে আরও তো তত বাড়বে, তার মানে কে বাড়ার সাথে সাথে আর বাড়বে। তার মানে রেট অফ দ্য রিয়াকশন যত বাড়ছে রেট কনস্ট্যান্ট বাড়ছে, বা উল্টোটা রেট কনস্ট্যান্ট যত বাড়ছে রেট অফ দ্য রিয়াকশনও বাড়ছে। তার মানে আমরা কি বলবো, গ্রেটার দ্য ভ্যালু অফ কে গ্রেটার উইল বি দ্য রেট অফ রিয়াকশন। পয়েন্ট নম্বর থ্রি, ইট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার। যত টেম্পারেচার বাড়াবো তত কী হবে, কলিশন বাড়বে। তার মানে কলিশন বাড়বে, একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে বেশি বেশি করে ধাক্কা খাবে। তাহলে যত কলিশন বাড়বে তত তো রেট অফ দ্য রিয়াকশন বাড়ে, তাহলে রেট অফ দ্য রিয়াকশন বাড়ে। আর একটু আগেই দেখলাম রেট অফ দ্য রিয়াকশন বাড়ে মানে রেট কনস্ট্যান্ট বাড়ে, তাহলে আমরা বলতে পারবো রেট কনস্ট্যান্ট বাড়ছে। তাহলে একবারে যদি আমরা বলি টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট বাড়ে, তার মানে টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট কেন বাড়ে, তার মানে কলিশন বাড়ছে, মলিকুলার মধ্যে কলিশনটা রেটটা বেড়ে যাচ্ছে, কলিশন রেট বাড়লে আমাদের রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে। রেট অফ দ্য রিয়াকশন যত বাড়ছে তত কিন্তু
কিন্তু রেট কনস্ট্যান্ট বাড়ছে, আর রেট কনস্ট্যান্ট বাড়ছে মানে তাহলে আমরা এটাকে রিলেট করে দিলাম টেম্পারেচারের সাথে। টেম্পারেচার যত বাড়ছে তত কিন্তু রেট কনস্ট্যান্ট বাড়ছে, তার মানে ইট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে দেওয়া থাক, পার 10 ডিগ্রি রাইজে, ঠিক আছে, পার 10 ডিগ্রি রাইজে কিন্তু পার 10 ডিগ্রি রাইজ মানে পার 10 ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার, তার মানে পার 10 ডিগ্রি রাইজ অফ টেম্পারেচারে কিন্তু এই রেটটা কিন্তু ডবল হয়ে যাবে, ঠিক আছে, রেট কিন্তু, ঠিক আছে, রেট অফ দ্য রিয়াকশন মোটামুটি কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বিকামস ডবল, ঠিক আছে, রেট অফ দ্য রিয়াকশন বিকামস ডবল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম বইয়ে ডবলই লেখা থাকে আর কিছু কিছু কেসে ট্রিপল লেখা থাকে, কিন্তু যদি কিছু না বলে দেয় আমরা ডবলই ভাববো, আর ট্রিপল বলা থাকলে কিন্তু বলা থাকবে এটা ট্রিপল হচ্ছে। মোস্ট অফ দ্য কেসে দেখা গেছে যদি আমরা 10 ডিগ্রি বাড়াই, 10 ডিগ্রি বাড়লে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন কিন্তু ডবল হয়ে যায়। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল পার্ট, ঠিক আছে, তার মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক লিখলাম। এই পার 10 ডিগ্রি রাইজ অফ টেম্পারেচারে কিন্তু আমরা দেখবো যদি 10 ডিগ্রি করে বাড়াই তার মানে আমরা কিন্তু দেখবো রেট অফ দ্য রিয়াকশন ডাবল হয়ে গেছে। সো এটাকে যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি আমরা, ধরো রিয়াকশনটা শুরু হয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমরা রিয়াকশনটা শুরু করছি, আর তার রেট কনস্ট্যান্ট বা রেট অফ দ্য রিয়াকশন ধরো এক্স, আমরা এক্স কনসিডার করছি। এবার 20 ডিগ্রি, তাই যখন 10 থেকে 20-তে গেলাম আমরা 10 ডিগ্রি তো বাড়িয়েছি আরও, তাহলে প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 10 ডিগ্রি বাড়িয়েছি, 10 ডিগ্রি বাড়ালে আমরা এইটা কিন্তু ডবল হয়ে যাবে, 2x হয়ে গেল। এবার দেখো এবার 20 ডিগ্রি ছিল আরও, এবার 10 ডিগ্রি বাড়ালাম, তাহলে এখান থেকে এখানে গেলাম, তাহলে আবার প্লাস 10 ডিগ্রি, এবার 2x ছিল, 2x এর ওপর ডবল করতে হবে, এটা হলো 4x, এটা কিন্তু 4x হয়ে গেল। এবার ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধরো 40 ডিগ্রি, তাহলে আবার এখানে 10 ডিগ্রি বাড়িয়েছি, তাহলে এটা কী হবে, এটা কিন্তু 8x, তার মানে কিন্তু প্রতিবার দেখতে পাচ্ছি আমরা কিন্তু টোয়াইস হয়েছে, তাহলে এইখান থেকে যখন এখানে গেছি ইন্টু 2, এটা কিন্তু ইন্টু 2 হয়েছে টোয়াইস, এইখান থেকে যখন এখানে গেছি ইন্টু 2, এইখান থেকে যখন এখানে গেছে ইন্টু 2, তার মানে প্রতিবার কিন্তু টোয়াইস হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু বুঝলাম যতবার কিন্তু 10 ডিগ্রি করে বাড়াবো ততবার কিন্তু রেট অফ দ্য রিয়াকশন ডবল হবে। তার মানে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার রেট অফ দ্য রিয়াকশন বা রেট কনস্ট্যান্ট ইনক্রিজেস। আর যদি পার্টিকুলার টেম্পারেচার ভাবি তখন কিন্তু রেট কনস্ট্যান্টের একটা ফিক্স ভ্যালু পাবো, কিন্তু টেম্পারেচার যদি আমরা চেঞ্জ করি তখন কিন্তু রেট কনস্ট্যান্টের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে। এটা তো জেনারেল একটা কনসেপ্ট ছিল। তার মানে ফাইনালি আমরা কি বুঝলাম, লার্জার দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট, তার মানে কে যত বাড়বে তত তো রিয়াকশনের রেট বাড়বে, তত তো রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। তার মানে আমরা কিন্তু সেই টাইপের রিয়াকশনকে বলবো ফাস্ট, সেটা খুব ফাস্টার রিয়াকশন, ঠিক আছে। তার মানে কে যত বাড়ছে তত রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে, তত কিন্তু রিয়াকশনটা ফাস্টার হচ্ছে, ঠিক আছে। তার মানে খুব ইজিলি আমরা এই পয়েন্টগুলো সবকটা কভার করলাম, যে কোন কোন ফ্যাক্টরের ওপর রেট কনস্ট্যান্ট ডিপেন্ড করে, কীভাবে ডিপেন্ড করে, ইন ডিটেলে আমরা দেখলাম। সো লেকচার 2-তে L2-তে আমরা ইন ডিটেলে স্টাডি করেছিলাম অর্ডার অফ দ্য রিয়াকশন। এইবার দেখো একটু রিভাইজ করে নিই, তারপর আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। এই রিয়াকশনটা দিয়ে দিয়েছে, এইটার রেট এক্সপ্রেশন কেমন হবে, এটা ডিপেন্ড করছে এই রিয়াকশনটা কীভাবে আর কি যাচ্ছে, কীভাবে কমপ্লিট করছে। ধরো যদি এলিমেন্টারি পাথওয়ে দিয়ে যায় তাহলে একরকম তার রেট এক্সপ্রেশন হবে, আর যদি কমপ্লেক্স পাথওয়ে দিয়ে যায় মানে অনেকগুলো স্টেপ, এলিমেন্টারি রিয়াকশন মানে সিঙ্গেল স্টেপের রিয়াকশন যদি হয় তার মানে তার এক্সপ্রেশন একরকম হবে। আর যদি কমপ্লেক্স রিয়াকশন হয় মানে অনেকগুলো স্টেপে হচ্ছে, আমরা দেখে মনে হচ্ছে এখানে একটা, কিন্তু এর মাঝে মাঝে যদি অনেক ইন্টারমিডিয়েট চলে আসে তখন আমরা সেগুলোকে বলবো কমপ্লেক্স রিয়াকশন। তাহলে আমরা কিন্তু যদি কমপ্লেক্স রিয়াকশনের পাথওয়ে দিয়ে যাই তখন কিন্তু এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হবে। কি সেই চেঞ্জ, আমরা নর্মালি জানি অ্যাকর্ডিং টু দ্য রেট ল, রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট টু দি পাওয়ার। এই পাওয়ারে যদি এলিমেন্টারি রিয়াকশন হয় তাদের পাওয়ারে কিন্তু এই স্টয়শিওমেট্রিকগুলো কিন্তু বসে যাবে। কখন, যদি এলিমেন্টারি হয়, যদি এলিমেন্টারি হয় এইখানে এ বসে গেল, এখানে বি বসে গেল, জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এলিমেন্টারি রিয়াকশানে কিন্তু এই পাওয়ারে আমরা লিখছি, এলিমেন্টারি রিয়াকশানে পাওয়ারে কিন্তু স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্ট হবে। কিন্তু যদি কমপ্লেক্স রিয়াকশন হয়, কমপ্লেক্স রিয়াকশনে কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না, ডিরেক্টলি হতেও পারে কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না যে এইটা হচ্ছে এ আর এই বিটা এদের পাওয়ারে যাবে, এটা কিন্তু আমরা বলতে পারবো না, হতেও পারে নাও হতে পারে। তার মানে আমরা যেটা দেখেছিলাম এই অর্ডার কিন্তু বেসিক্যালি এক্সপেরিমেন্টাল আর কি কোয়ান্টিটি, এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এটা তো এক্সপেরিমেন্ট করে বার করা গেছে, ঠিক আছে। এক্সপেরিমেন্ট করে বার করা হয়েছে যে যদি এলিমেন্টারি রিয়াকশন হয় তখন এই পাওয়ারগুলো হচ্ছে স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্ট হয়ে যায়, কিন্তু যদি কমপ্লেক্স রিয়াকশন হয় তখন কিন্তু স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্ট হতেও পারে নাও হতে পারে। সেই জন্য আমরা নতুন আর কি একটা টার্ম লিখলাম, এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, ঠিক আছে। এ বি লিখিনি, হতেও পারে নাও হতে পারে, এক্স মে বি ইকুয়াল টু অর নট ইকুয়াল টু এ, হতেও পারে নাও হতে পারে। এইবার হলো অর্ডার, তার মানে এইখানে যে পাওয়ারগুলো দেখছি, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কী হবে, অর্ডার অফ দ্য রিয়াকশন বেসিক্যালি এই পাওয়ারগুলোকে প্লাস করে দিতে হবে, তার মানে অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ এ প্লাস বি। আর এইখানে অর্ডার অফ দ্য রিয়াকশন কী হবে, এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই। সো এতটা অবধি অলরেডি কিন্তু আমাদের করা লেকচার 2-তে ইন ডিটেলে করেছি।
এইবার আমরা কিছু ইম্পর্টেন্ট নিউমারিক্যাল করব। চলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি। সো আমরা এখন কিছু ইম্পর্টেন্ট নিউমারিক্যাল প্র্যাকটিস করছি। এই যে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কী বলছে, প্রথমেই দেখো গিভেন বানিয়ে নেবো, ঠিক আছে, একটা সাইডে গিভেন করে নেবো। এখানে রিয়াকশন হচ্ছে এ আর বি এর মধ্যে, ইন এ রিয়াকশন বিটুইন এ অ্যান্ড বি, মনে করি পি দিচ্ছে, প্রোডাক্ট হচ্ছে পি। কী বলেছে, ইনিশিয়াল রেট, তাহলে ইনিশিয়াল রেট মনে করি R1 ছিল, আর ফাইনাল রেট হচ্ছে R1/4, এটা হচ্ছে ফাইনাল রেট। কখন, যখন কনসেন্ট্রেশন অফ বি ইজ ডবল, তার মানে এই যে কনসেন্ট্রেশন অফ বিকে যখন ডবল করা হবে তখন রেটটা চেঞ্জ হয়ে R1/4 হয়ে যাচ্ছে। এবার আমরা রেট ল অনুযায়ী আমরা এই রিয়াকশানটার রেট কি লিখতে পারি, রেট ইকুয়াল টু কনসেন্ট্রেশন কে একটা রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স। এবার কথা হলো কেন এক্স লিখলাম, ওয়ান কেন লিখলাম না, এখানে তো ওয়ান আছে, এই ওয়ানটা এখানে লিখলাম না কেন, তখনই লিখতে পারতাম যদি এটা এলিমেন্টারি রিয়াকশন হতো, কিন্তু আমাদের তো কিছু বলেনি, এটা এলিমেন্টারি না কমপ্লেক্স কিছুই তো বলেনি, তাহলে কিছু যখন বলবে না তখন আমরা এক্স কনসিডার করব। এবার কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। এবার ইনিশিয়াল রেটটা দেখো R1 বলে দিয়েছে, তার মানে আমরা এখানে R1 বসালাম, R1 ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। এবার এই রেটটা চেঞ্জ হয় R1/4-এ, তাহলে এটা আমরা লিখলাম কখন, যখন কনসেন্ট্রেশন অফ বিকে ডবল করা হয়, তার মানে এর কিছু চেঞ্জ করছি না, এটা এ হিসাবে লিখলাম। এবার বিকে যখন ডবল করা হয় তখন এরকমভাবে চেঞ্জ হয়, তাহলে এইটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2। এবার এইটাকে আমরা যদি এটা দিয়ে ডিভাইড করি, মানে আমরা কিন্তু বেসিক্যালি এবার 2/1 করতে চাইছি, 2/1, তার মানে আমরা কি পাবো দেখো, R1/4 ডিভাইডেড বাই R1, এটা পেলাম। এবার এইটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি, এই কে কেটে যাবে, এটা কেটে যাবে, তার মানে এটা ডিভাইড করলে কে কাটবে, দেখো এটা কাটবে, এটা কেটে যাবে। এইখানে আমরা এটাকে একটু লিখতে পারি এইভাবে 2 টু দি পাওয়ার ওয়াই, আর এইটাকে দেখো এটা এইভাবে লেখা যায় বি টু দি পাওয়ার ওয়াই আর কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে, তার মানে এটাও কেটে যাবে। বেসিক্যালি এটাও ফাইনালি কাটবে, আর1 কাটবে। তাহলে ফাইনালি আমাদের কি বাকি থাকলো, আমরা বেসিক্যালি পেলাম 1/4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই। এবার এইটাকে কি এভাবে লেখা যায় 1/2 স্কোয়ার, এটাকে এইভাবে লিখতেই পারি 1/2 স্কোয়ার 2 টু দি পাওয়ার ওয়াই। আর 1/2কে আমরা যদি ওপরে নিয়ে যাই তাহলে 2 টু দি পাওয়ার -1, এটা আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এখানে 2 টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো ফাইনালি আমরা কি করব, এইটা আমরা পাওয়ারের সাথে যদি নিয়ে যাই 2 টু দি পাওয়ার -2 আর এখানে 2 টু দি পাওয়ার ওয়াই, তার মানে আমরা যদি এবার রিলেট করি y ইকুয়াল টু -2, আমাদের এবার কোয়েশ্চেনটা দেখি কি বার করতে দিয়েছে, ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি। আমরা কি ধরেছিলাম, রেসপেক্ট টু বি এর অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে ওয়াই এর তো যেটা পাওয়ারে থাকে সেটাই তো অর্ডার, তার মানে এই যে অর্ডার, তার মানে অর্ডার উইথ রেসপেক্ট টু বি কত হলো -2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল ছিল, খুব ইম্পর্টেন্ট। তার মানে অর্ডার উইথ রেসপেক্ট টু বি হচ্ছে -2, আমাদের ওয়াইটাই বার করতে চেয়েছে, এক্সটা নিয়ে কিছু বলেইনি, ওই জন্য এক্সের কোনো ইনফরমেশন নেই। সো এই টাইপের প্রবলেমগুলো আমরা খুব ইজিলি করতে পারবো যদি আমরা একটা প্যাটার্ন ফলো করি। এবার কোয়েশ্চেন নাম্বার 2। সো কোয়েশ্চেন নাম্বার 2 এ দেখছি রেট অফ ফর্মেশন অফ SO3 ইন দ্য ফলোয়িং রিয়াকশন। এই রিয়াকশনটায় SO3 কিন্তু ফর্ম হচ্ছে, তৈরি হচ্ছে, আর এইটা বলে দিয়েছে রেটটা 100 গ্রাম পার মিনিট। তার মানে আমরা এই গিভেনটা লিখে রাখি, ডি অফ SO3/dt, আর এর আগে প্লাস কেন লিখলাম, এটা কিন্তু প্রোডাক্টের সাইডে আছে, মানে ফর্মেশন হচ্ছে, এটা মানে প্লাস, কিছু না লেখা মানেও কিন্তু প্লাস বোঝায়। এবার ডি অফ SO3/dt মানে 100 গ্রাম পার মিনিট, এটা তো দেওয়া আছে। এবার কথা হলে এই 100 গ্রাম মানে কত মোল SO3, বেসিক্যালি আমরা রেটের এক্সপ্রেশন তো ইন টার্মস অফ মোল শিখেছি, তার মানে আমরা এখন এই গ্রামটাকে কিন্তু মোলে কনভার্ট করব। তাহলে 100 গ্রাম SO3 মানে কত মোল SO3, তার মানে আমরা SO3 মানে কি জানি, মলিকুলার মাস কত হবে, SO3 মলিকুলার মাস 32, সালফার মানে 32 প্লাস 16 ইন্টু 3, তাহলে 16 ইন্টু 3, তার মানে বেসিক্যালি কিন্তু আমরা পেয়ে যাবো 80, এটা 48 প্লাস 32 মানে 80। তার মানে আমরা বেসিক্যালি এখানে কি করব, 100/80, এই যে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে যদি নিই আমরা, তাহলেই কিন্তু পেয়ে যাব কত মোল, তার মানে এত মোল পার মিনিট, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এই 0 কাটলাম, এইবার বেসিক্যালি আমাদের যেটা আছে এই 2 আর 8ও কাটতে পারি, তাহলে আরও যদি সিম্পলিফাই করি তাহলে 2 দিয়ে এটা 4, এটা 2 দিয়ে 5, তার মানে এটা কিন্তু 5/4, তাহলে 5/4 মোল পার মিনিট, এতটা অবধি তো আমরা করে রাখলাম। এবার কি বার করতে দিয়েছে, ফাইন্ড দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ O2।
ডিসঅ্যাপিয়ারেন্স কেন বলছি, এটা তো রিয়াক্টেন্টের সাইডে আছে, রিয়াক্টেন্ট তো কমে যায়, আর ডিসঅ্যাপিয়ারেন্স বলছি মানে এটা কিন্তু একটা মাইনাস সাইন দেবো, তার মানে এটা কিন্তু বার করতে দিয়েছে ডি অফ O2/dt, এটা কত হবে। এবার এদের দুজনকে রিলেট করবো কি করে, ইউজিং দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট ইকুয়েশন। তার মানে আমরা যদি রিলেশনটা আর কি ফলো করে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, দেখো রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের রিলেশনটা কী ছিল ইনস্ট্যান্টেনিয়াস রেট অনুযায়ী, মাইনাস ডি অফ O2/dt, আর এখানে দেখতে পাচ্ছি এখানে স্টয়চিওমেট্রি 1, তার মানে আমরা কিন্তু এখানে 1 লিখবো, বা কিছু লিখবো না, বেসিক্যালি কিছু না লেখা মানেই তো 1, তার মানে এইখানে কিন্তু মাইনাস ডি অফ O2/dt, এটার সাথে ইকুয়েট করতে হবে এইটাকে প্রোডাক্টের সাইডের SO3, তাহলে SO3কে কীভাবে রিলেট করবো, ডি অফ SO3/dt। এবার এই স্টয়চিওমেট্রিটা কিন্তু চলে আসবে, স্টয়চিওমেট্রি চলে আসলো 2তে। এইবার খুব ভালো করে দেখো, এই যে ডি অফ SO3/dt এতটা পার্ট কিন্তু আমাদের অলরেডি গিভেন, এতটা পার্ট তো গিভেনে আছে, তাহলে এইটা আমরা কি লিখতে পারবো, এইটা আমরা 5/4 তো ছিলই, তার সাথে ইন্টু হাফ, তার মানে তার সাথে ইন্টু হাফ, তার মানে আমাদের হয়ে যাবে 5/8। এই 5/8 কিন্তু ইউনিট হচ্ছে মোল পার মিনিট। কিন্তু খুব ভালো করে যদি তাকাই আমরা অ্যান্সারে কিন্তু গ্রামে আছে, তার মানে ফাইনালি আমরা কিন্তু আবার গ্রামে কনভার্ট করতে চাইছি, তার মানে এইখানে মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ফার্স্ট স্টেপে গ্রাম থেকে মোলে নিলাম, সেই জন্য ডিভাইড করতে হয়েছিল মলিকুলার মাস দিয়ে, কিন্তু এখন আমরা মোলে দেওয়া আছে, মোল থেকে গ্রামে নেবো, মানে মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব। আর এইবার আমরা কার মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব, অক্সিজেনের মলিকুলার মাস কত, অক্সিজেনের মলিকুলার মাস কিন্তু 32, আর আমরা যদি ইউনিট লিখি গ্রাম পার মোল, ঠিক আছে, মলিকুলার মাসের ইউনিট তো আমরা এইভাবে লিখি গ্রাম পার মোল, তাহলে এইখানে দেখো 5/8 ইন্টু 32 গ্রাম পার মোল, এটা আমরা লিখলাম, আর যা ছিল তাই থাকলো, তাহলে মোল পার মিনিট এটা আমরা লিখলাম, মোল এই ডিভাইডেড বাই মিনিট আমরা নিচে লিখলাম, তার মানে এখানে মোল কেটে যাবে, বেসিক্যালি গ্রাম পার মিনিট এটা কিন্তু থাকছে। এবার 8 দিয়ে 32 কাটবে 4 হবে, এবার 5 4 যা 20, তার মানে আমরা ফাইনালি অ্যান্সারটা পেলাম 20 গ্রাম পার মিনিট, তাহলে এইটা হলো ফাইনাল অ্যান্সার। তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি ABCDর মধ্যে অপশন বি কিন্তু কারেক্ট। আশা করি এই কোয়েশ্চেনটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 3তে যাচ্ছি, চলো কোয়েশ্চেন নাম্বার 3টা স্টাডি করি। এবার কোয়েশ্চেন নাম্বার 3 একটা রিয়াকশন বলে দিয়েছে, কিন্তু আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, ঠিক আছে, এটা কমপ্লেক্স রিয়াকশন না এলিমেন্টারি রিয়াকশন সেগুলো বলেনি, তার মানে আমরা শুধু রিয়াকশনটা লিখি 2NO + Cl2, এখান থেকে 2NOCl এটা বলে দিয়েছে। এবার কিছু এক্সপেরিমেন্টাল ডেটা আছে। প্রথম কথা আমাদের যেটা করতে হবে, রেট, এই টাইপের মানে যখন কোয়েশ্চেনগুলো থাকবে এই টাইপের কোয়েশ্চেনই প্রথমে আগে রেট এক্সপ্রেশনটা লিখবো। R = K কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার x, তার মানে এটা যেহেতু এলিমেন্টারি বলেনি, আমরা কিন্তু এখানে x = 2 লিখতে পারবো না, স্টয়চিওমেট্রি কিন্তু লিখতে পারবো না। কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার x, আর কনসেন্ট্রেশন অফ Cl2 টু দি পাওয়ার y, ঠিক আছে, এটা টু দি পাওয়ার y। এইবার দেখো এখানে যে x আর y আছে এরা কিন্তু বেসিক্যালি অর্ডার, x হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু NO আর y হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু Cl2। ইকুয়েশন নাম্বার 1 কিন্তু সেটাই বার করতে দিয়েছে। কিভাবে বার করব? সো ফার্স্ট অফ অল আমরা এই যে ডেটাগুলো আছে এগুলোকে ইকুয়েশনের ফর্মে লিখব। দেখো আমরা কীভাবে লিখছি, প্রথম দেখো 2.4 × 10⁻⁴, এটা মানে রেট ইকুয়াল টু কে, কখন, যখন NOর কনসেন্ট্রেশন কত, আমরা এটাকে লিখতে পারি 0.01 মানে কি 10⁻², এটাকে আমরা লিখতে পারি এভাবে 10⁻², এখানে পাওয়ারে আমরা x লিখলাম কারণ জানি না, এখানে x আছে। আর Cl2 কত, Cl2 মানে 2 × 10⁻², সেখানে পাওয়ার দেখতে পাচ্ছি y, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। এবার কন্ডিশন নাম্বার 2 কি, 2 মানে 2.16 × 10⁻³ 2.16 × 10⁻³, এখানে কে, এখানে দেখতে পাচ্ছি এখানে 3 × 10⁻², তার মানে এখানে কিন্তু 3 টাইমস বেড়েছে, কনসেন্ট্রেশন অফ NO 3 টাইমস কিন্তু বেড়েছে, টু দি পাওয়ার x, আর এইখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি 2 × 10⁻², আর এইটা টু দি পাওয়ার y, এটা আমরা লিখতেই পারলাম। এবার কন্ডিশন নাম্বার 3 বলছে 4.32 × 10⁻³, এটা দেখেই বুঝতে পারছি রেট কিন্তু অলরেডি ডবল হয়েছে। এবার কখন রেটটা ডবল হচ্ছে, কনসেন্ট্রেশন দেখো এখানে সেমই আছে NOর কনসেন্ট্রেশন, ঠিক আছে, এখানে 3 × 10⁻² মানে 0.03 মানেই তো তাই, তারপর এইখানে 0.04 মানে 4 × 10⁻², তার মানে আমরা এখানে বুঝলাম Cl2-র কনসেন্ট্রেশনটা ডবল করলে এখানে কিন্তু ডবল হয়েছে, তার মানে এটা হচ্ছে 4 × 10⁻², আর এখানে পাওয়ার y, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এইবার আমাদের x আর y টা বার করবো কী করে, দেখো আমরা প্রথমে যদি এই কাজটা করি, আমরা যদি 2কে 1 দিয়ে ডিভাইড করি, 2 যদি ডিভাইড করি 1 দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি এটা কেটে যাবে, এটা যদি কেটে যায় আমরা শুধু x পাবো, সেইটাই কারণ হচ্ছে আমরা x আর yটা আলাদা আলাদা করে বার করতে চাইছি। এইখানে দেখো খুব ভালো করে আমরা যদি তাকাই, এখানে
এখানে আমরা কি লিখতে পারবো, এখানে কিন্তু 2.16 ইন্টু 10⁻³ আর এইটা ডিভাইডেড বাই 2.4 ইন্টু 10⁻⁴। তার মানে ইকুয়াল টু এই কে কে কাটবে, এটাও কেটে যাবে, শুধুমাত্র বাকি থাকবে 3 ইন্টু 10⁻², 3 ইন্টু 10⁻², আর এটা কিন্তু 10⁻², আর এটা টু দি পাওয়ার এক্স। এবার এইটা যদি আমরা ভালো করে করি, এটা কিন্তু বেসিক্যালি 9 হয়ে যাবে, ঠিক আছে, এটাকে কাটলে 9 পাবো, তাহলে 9 পেলাম, আর এখানে 10⁻², এটা কাটলো 10⁻², তাহলে এইটা কিন্তু 3 টু দি পাওয়ার এক্স। এবার 9 মানে কি, 9 মানে 3 স্কোয়ার লিখতে পারি, আর এটা 3 টু দি পাওয়ার এক্স। এবার আমরা রিলেট করি এক্স ইকুয়াল টু 2, তার মানে আমরা কিন্তু এক্সটা পেয়ে গেলাম। তাহলে ডিভাইড করলে 2কে যখন আমরা 1 দিয়ে ডিভাইড করলাম তখন কিন্তু আমরা এক্সটা পেয়ে গেলাম। এবার ওয়াইটা বার করতে হবে, কারণ আমরা কিন্তু দুটোই বার করতে চাইছি, অর্ডার অফ দ্য রিয়েকশন উইথ রেসপেক্ট টু Cl2 কত অ্যান্ড অর্ডার অফ দ্য রিয়েকশন উইথ রেসপেক্ট টু NO কত। এবার দেখো খুব ভালো করে যদি তাকাই, আমরা যদি এবার 3কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখতে পাচ্ছি এইটা কেটে যাবে, এইটা বেসিক্যালি কেটে যাবে, শুধুমাত্র এইটা পড়ে থাকবে। তাহলে আমি এখানে করছি, দেখো জায়গা নিয়ে আমি এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে, এই জায়গাটা একটু মুছছি। তাহলে এখন আমরা ডিভাইড করব 3কে 3 ডিভাইডেড বাই 2, এটা আমরা ডিভাইড করবো। তাই 3কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কী পাবো, 4.32 ইন্টু 10⁻³ তাহলে 4.32 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ বাই 2.16 ইন্টু 10⁻³ ইকুয়াল টু কে তো কেটে যাবে, আমি আর কে লিখলাম না, এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, শুধুমাত্র কে পড়ে থাকবে, এটা আমি লিখলাম না, শুধুমাত্র এটা কাটা, ঠিক আছে, এটা আমি মুছেই দিই, নাহলে কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে এইটা আমরা মুছে দিলাম, এখানে কিছু নেই, তার মানে শুধুমাত্র কে পড়ে থাকবে। এখানে দেখো, এখানে 4 ইন্টু 10⁻², 4 ইন্টু 10⁻², আর এখানে 2 ইন্টু 10⁻² টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে 10⁻² কাটবে, এটা 2 আর 4, এটা 2 দিয়ে কাটলো। এবার এইখানে দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু বেসিক্যালি 2, এটা কিন্তু 2 দিয়ে কেটে যাবে, তাহলে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই। ফাইনালি এবার 2 মানে 2 টু দি পাওয়ার 1 হিসাবে লিখতে পারবো, তাহলে আমরা রিলেটও করতে পারবো। তাই 2 টু দি পাওয়ার 1 আর এখানে 2 টু দি পাওয়ার ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু 1, তার মানে আমরা কিন্তু বেসিক্যালি এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 1 দুটোই পেয়ে গেছি। তার মানে আমরা প্রথম অ্যান্সারটা তো পেয়েই গেছি, যে অর্ডার উইথ রেসপেক্ট টু Cl2 হলো 1 অ্যান্ড অর্ডার উইথ রেসপেক্ট টু NO রেসপেক্ট টু অর্ডার মানে এক্স ছিল, এক্স এর ভ্যালু 2। আমি এবার এই জায়গাটাও মুছছি, তাহলে আমরা ফাইনাল আর কি অ্যান্সারগুলো লিখবো। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এ অর্ডার উইথ রেসপেক্ট টু Cl2 কত পেয়েছি, Cl2 পেয়েছি অর্ডার উইথ রেসপেক্ট টু Cl2 1, আর উইথ রেসপেক্ট টু সেম এটা লিখলাম অর্ডার উইথ রেসপেক্ট টু NO পেলাম 2। তাহলে এইটার উপর বেস করে কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছে দেখো রেট ইকুয়েশন। তাহলে রেট ইকুয়েশন কী হবে, দেখো এইটা তো ছিল রেট ইকুয়েশনটা, তাহলে R ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার হবে এক্স মানে 2, NOর পাওয়ার কত আছে, ঠিক আছে, অর্ডার কত 2, আর এইখানে আমরা Cl2র অর্ডারটা হবে 1, ঠিক আছে, অর্ডারটা 1। এবার কোয়েশ্চেন নাম্বার 3 এ বলছে রেট কনস্ট্যান্টটা কত, রেট কনস্ট্যান্ট বার করতে দিয়েছে। তার মানে আমরা এই তিনটে এক্সপেরিমেন্টের মধ্যে যে কোনো একটা ধরে নিই। সাপোজ মনে করি এক্সপেরিমেন্ট নাম্বার 1টা কনসিডার করে নিই। এখানে আর কত বলেছে, 2.4 ইন্টু 10⁻⁻4 এটা বলা আছে, ইকুয়াল টু কে এটা বার করতে দিয়েছে। এবার কনসেন্ট্রেশন অফ NO কত বলেছে, 10⁻², এটা বলা আছে, টু দি পাওয়ার এখানে 2 আছে, আর এখানে Cl2 বলেছে 2 ইন্টু 10⁻², এখানে টু দি পাওয়ার 1। এবার এইটা মানে তো 10⁻4, তার মানে এইটা বেসিক্যালি এইটার সাথে কেটে গেল, এটা কেটে গেল, আর এইখানে দেখতে পাচ্ছি কে ইকুয়াল টু, তাহলে কী লিখবো, কে ইকুয়াল টু লিখবো 2.4, এইটাকে নিচে যদি নিয়ে আসি 2 ইন্টু 10⁻², এতটা অবধি লিখলাম। এইবার দেখো, এবার খুব ভালো করে আমরা যদি খেয়াল করি 2.4, এইখানে দেখো 10 স্কোয়ার হয়ে যাবে, এটা যখন উপরে যাবে 10 স্কোয়ার, আর এটা হচ্ছে 2। এবার 2কে যদি এটা দিয়ে কাটি আমরা, 2.4কে যদি বেসিক্যালি 2 দিয়ে কাটি 1.2 হবে, 1.2। এবার 1.2 ইন্টু 10 স্কোয়ার, তার মানে এইটা বেসিক্যালি 120, এটা বেসিক্যালি 120, তার মানে রেট কনস্ট্যান্ট আমরা পেলাম কি 120, রেট কনস্ট্যান্ট পেলাম 120। কিন্তু আমাদের ছোট্ট কাজ বাকি আছে, এখনও কিন্তু কাজটা শেষ হয়নি, কারণ রেট কনস্ট্যান্টের ইউনিট দিতে হবে, ঠিক আছে, রেট কনস্ট্যান্টের ইউনিট দিতে হবে। তার মানে আমরা বেসিক্যালি এখানে পেলাম রেট কনস্ট্যান্টটা কত পেলাম, আমি এখানটা লিখছি, ঠিক আছে, এখানটা একটু লিখি, এখানটা লিখছি, তার মানে কে ইকুয়াল টু আমরা পেলাম 120। কিন্তু আমরা এখনও কিন্তু অ্যান্সারটা কমপ্লিট না, কারণ ইউনিটটা বসাতে হবে। আমরা কী জানি, নর্মাল nth অর্ডারে কী জানি, মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n-1, সেকেন্ড ইনভার্স। তার মানে এইখানে বুঝতে পারছি আমরা এটা কিন্তু থার্ড অর্ডার রিয়েকশন, কারণ এখানে খুব ভালো করে দেখো
সিএল টু রেসপেক্টে 1 আর এনও রেসপেক্টে 2, আমরা যদি এটাকে সাম করি তার মানে 3 পাবো। তাহলে এটা কিন্তু থার্ড অর্ডার রিয়াকশন। তার মানে এইখানে এন এর জায়গায় আমরা 3 বসাবো। যদি এন এর জায়গায় 3 বসাই আমরা এটার ইউনিট কী পাবো? মোল টু দি পাওয়ার 1 মাইনাস 3 মানে কি -2, মোল টু দি পাওয়ার -2, লিটার টু দি পাওয়ার 3 - 1 মানে কি এটা স্কোয়ার হবে শুধু, আর সেকেন্ড ইনভার্স। তার মানে এটা কিন্তু কমপ্লিট অ্যান্সার হলো, এটা কিন্তু কমপ্লিট অ্যান্সার, কারণ ইউনিট ছাড়া তো অ্যান্সারের পুরোপুরি সিগনিফিকেন্স আর কি থাকবে না। তার মানে এই কোয়েশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, যেটা ইন ডিটেলে আমরা ডিসকাস করলাম। কি এরকম এক্সপেরিমেন্ট দিয়েছে, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল কিছু ডেটা দিয়েছে, আমরা এই ডেটাগুলোকে হেল্প নিয়ে আমরা এক্স আর ওয়াই বার করলাম, ঠিক আছে, কী করে রেটটা ডিপেন্ড করছে অন কনসেন্ট্রেশন, সেটারই কিন্তু একটা ডেটা ছিল। তার মানে এখানে অর্ডার বার করতে পারলাম দুটোর আলাদা আলাদা করে, আর ওভারঅল অর্ডার হচ্ছে থার্ড। এটা আলাদা আলাদা করে হচ্ছে সিএল টুর ওপর আলাদা করে যদি ভাবি তার মানে এটা ফার্স্ট অর্ডার, আর এনের ওপর আলাদা করে ভাবলে সেকেন্ড অর্ডার, কিন্তু দুটোকে যখন একসাথে ভাববো ওইটা কিন্তু থার্ড অর্ডার, এটা থার্ড অর্ডার। আর এইটা হচ্ছে রেট ইকুয়েশন, সেখান থেকে পেলাম। আর রেট কনস্ট্যান্ট আমরা যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা এক্সপেরিমেন্টাল ডেটাকে যদি আমরা কনসিডার করে নিই, তারপর খুব ইজিলি আমরা অ্যান্সারটা পেলাম। কিন্তু তারপরে বললাম কি ইউনিট বাকি আছে, এনএথ অর্ডারেরটা আমরা জানি, তার মানে সেখানে আমরা জাস্ট পুট করে দিই, এটা থার্ড অর্ডার যেহেতু এনের জায়গায় 3 পুট করে দিই, তাহলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এই হলো আমাদের কমপ্লিট ডিসকাশন ফর কোয়েশ্চেন নাম্বার 3। সো আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 4 স্টাডি করবো। দেখো, ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশন, রিয়াকশনটাকে বলে দিয়েছে এলিমেন্টারি। কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হয় এই জন্য। ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশন কি হচ্ছে 2a + b2 অ্যারো 2ab, এটা তো বলা আছে। এবার বলেছে ভলিউম অফ দ্য ভেসেল ইজ রিডিউস টু 1/3 অফ ইটস অরিজিনাল ভলিউম, দেন দ্য রেট অফ দ্য রিয়াকশন উইল বি। রেট অফ দ্য রিয়াকশন কী হবে? প্রথমেই যেটা করবো আমরা রেট এক্সপ্রেশনটা লিখি। তাহলে আর ইকুয়াল টু কে, একটা রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 2 হবে, টু দি পাওয়ার 2, কারণ এলিমেন্টারি রিয়াকশানে আমরা জানি পাওয়ারে কিন্তু স্টয়সোমেট্রিগুলো আমরা পুট করতে পারি। এবার কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 2, আর এইখানে দেখছি B2, এখানে B2 আর এখানে 1 আছে, তার মানে আমরা এখানে 1 লিখলাম। এইবার দেখো খুব ভালো করে আমরা কি জানি, কনসেন্ট্রেশন মানে n/v, কনসেন্ট্রেশন মানে n/v। এবার আমরা এই এক্সপ্রেশনটাকে এইভাবে তো লিখতেই পারি, আর ইকুয়াল টু কে, আর এইটা দেখো আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম Na, ঠিক আছে, এটা হচ্ছে মোলস অফ এ বোঝাচ্ছে, Na/v হোল স্কোয়ার, আর এখানে nB2/v, এটা টু দি পাওয়ার 1। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, ধরো আমরা লিখলাম। এইবার কি বলছে, এবার ভলিউম বলেছে 1/3 হয়ে গেছে, তাহলে ভলিউম যখন 1/3 হয়ে যাবে রেট অফ দ্য রিয়াকশনও চেঞ্জ হবে। তাহলে রেট অফ দ্য রিয়াকশন যদি চেঞ্জ হয়, আমরা ফাইনাল রেটটা লিখলাম r প্রাইম লিখলাম, r' ইকুয়াল টু কে লিখলাম। এইখানে কি হয়েছে, Na/v/3, ভলিউম কিন্তু 1/3 হয়ে গেছে, এটার হোল স্কোয়ার, আর এখানে nB2/v/3, এটার পাওয়ারে 1। এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই 3টা উপরে যাবে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি 3Na/v স্কোয়ার, আর এইটাকে লিখতে পারি 3nB2/v, এখানে পাওয়ারে 1। এইবার এইটা 3 স্কোয়ার মানে 9, আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে বেসিক্যালি এটাকে যদি বাইরে নিয়ে চলে আসি আমরা পেয়ে যাবো 27। এবার 27k, আর তার সাথে কি আছে Na/v হোল স্কোয়ার, আর এখানে আছে nB2/v টু দি পাওয়ার 1। এবার এই পার্টটা, শুধু এই পার্টটা কিন্তু বেসিক্যালি আর, খুব ভালো করে যদি তাকাই আমরা, এটা কিন্তু ইকুয়েশন 1এই করেছি, এটা কিন্তু পুরোটা আর। তার মানে আমরা যদি এই পার্টটা এখানে লিখি, দেখো এইটা বুঝে গেছি এই পার্টটা আর, তাহলে বেসিক্যালি আর প্রাইমকে যদি রিলেট করি ইন টার্মস অফ আর 27k, আর এটা তো আর, তার মানে আমরা কিন্তু এটা আর লিখলাম। তার মানে এখান থেকে বুঝতেই পারছি আর প্রাইম কিন্তু গ্রেটার দ্যান হবে আর, তার মানে এই ডিক্রিজ অপশানগুলো প্রথমেই কাটলাম, ডিক্রিজ হবে না, তার মানে বি আর ডি তো হবেই না। এবার এ আর সি এর মধ্যে দেখছি 27 আর 32, আর অ্যান্সারে কি আছে 27, তার মানে আমরা বুঝতেই পারছি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট ছিল এই কোয়েশ্চেনটা, কারণ এই কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু ভলিউম চেঞ্জের একটা ব্যাপার ছিল, যেটা এতক্ষণ আমরা দেখিনি। তার মানে ভলিউম চেঞ্জ হলেও কিন্তু রেট অফ দ্য রিয়াকশন চেঞ্জ হয়, কারণ ভলিউম চেঞ্জ হলে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, আর কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রেট অফ দ্য রিয়াকশন চেঞ্জ হয়। এইভাবে যদি আমরা পড়ি, তার মানে কিন্তু আমাদের কখনো ভুল হবে না, কনসেপ্ট কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। কোয়েশ্চেন নাম্বার 4 তো আমরা করে ফেললাম। এইবার আজকের মতন লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে কথা বলি এবার। সো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5টা স্টাডি করবো, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নন স্টয়সোমেট্রিক রিয়াকশন। রিয়াকশনটা বলে দিয়েছে, এই রিয়াকশনটার রেটটাকে লিখি, রেটটা লিখি, দেখো আর ইকুয়াল টু কে, কনসেন্ট্রেশন অফ এ। এইবার কথা হলো, এইখানে কিন্তু বলেনি এলিমেন্টারি রিয়াকশন না কমপ্লেক্স রিয়াকশন, সেই জন্য আমরা কিন্তু এইখানে এই 2টা কিন্তু পুট করতে পারবো না স্টয়সোমেট্রিটা, তার মানে আমরা কিন্তু এখানে এক্স পুট করলাম। এবার কনসেন্ট্রেশন অফ বি এর মাথায় ওয়াই।
এটা কিন্তু যেই মেন্স 2014-এ এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের নিউমেরিক্যালগুলো কিন্তু প্রতি বছর আসে। এবার কথা হলো, আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। এইবার কিছু এক্সপেরিমেন্টাল ডেটা আছে আমাদের কাছে। এবার আমরা এই ডেটা অনুযায়ী 1 বাই 1 পুট করব। কন্ডিশন নম্বর 1-এ বলছে আমরা যদি এখানে কে লিখে কনসেন্ট্রেশন অফ এ বলেছে, এই প্রথম কন্ডিশনটা পুট করছি আমরা 0.1 টু দি পাওয়ার এক্স। আর এখানে দেখতে পাচ্ছি 0.1 টু দি পাওয়ার বি এর কনসেন্ট্রেশন বলা আছে 0.1 টু দি পাওয়ার ওয়াই। এটা যদি পুট করি তার রেট হবে কি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা তো কন্ডিশন নম্বর 1, এটা আমরা পেয়ে গেলাম। এবার কন্ডিশন নাম্বার 2-এ বলছে, কন্ডিশন নাম্বার 2 বলছে, খুব ভালো করে আমরা একটু দেখি, কনসেন্ট্রেশন অফ এ বলছে 0.1ই আছে, কনসেন্ট্রেশন অফ এ 0.1ই আছে, কিন্তু কনসেন্ট্রেশন অফ বিকে যদি আমরা 0.2 করি, পিকে যদি আমরা 0.2 করি, তাহলে আমরা এখানে লিখবো 0.2 টু দি পাওয়ার ওয়াই। তার মানে তখন রেটের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, রেটের কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না, রেট কিন্তু একই আছে। খুব ভালো করে দেখো, এটা ডবল করছি, বি এর কনসেন্ট্রেশনটা ডবল করছি, তাও কিন্তু রেটের কোনো চেঞ্জ নেই। তার মানে এটা কিন্তু কন্ডিশন নাম্বার 2। এইবার কথা হলো কন্ডিশন নাম্বার 3 কী হবে। কন্ডিশন নাম্বার 3 দেখতে পাচ্ছি আমরা এবার কে লিখে 0.2 করলাম, এটা 0.2 টু দি পাওয়ার এক্স, আর এটা করলাম 0.4 টু দি পাওয়ার ওয়াই। তখন দেখলাম রেটটা কিন্তু এটার ডবল হয়েছে, 2 এ যা ছিল তার থেকে ডবল হচ্ছে। তার মানে আমরা বেসিক্যালি এখানে লিখলাম 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এতটা অবধি তো আমরা জাস্ট এইগুলোকে ইন দ্য ফর্ম অফ ইকুয়েশন আমরা রিপ্রেজেন্ট করলাম। এইবার আমাদের টার্গেট কি, রেট ল বার করতে দিয়েছে। এবার রেট ল মানে কি, এই যে এইটা বার করতে দিয়েছে, মানে এক্স আর ওয়াই আমাদের জানতে হবে, এক্স আর ওয়াই দুটোই তো আননোন, আমাদের জানতে হবে। এবার আমরা ডিভাইড করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা করছি ইকুয়েশন 2-কে ডিভাইড করছি ইকুয়েশন 1 দিয়ে, ঠিক আছে। এটা ডিভাইড যদি করি আমরা, এটা কেটে যাবে, তার মানে আমরা এই লেফট হ্যান্ড সাইডে 1 লিখতে পারবো, কে কেটে যাবে, 0.1 কেটে যাবে, তাহলে বাকি কে থাকবে, আমরা এটা লিখতে পারবো 0.2 বাই 0.1 টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো 1 ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার ওয়াই। এইবার এই 1 আছে, আমরা কি জানি কারোর ওপরে পাওয়ার থাকে মানে সেটা ওয়াই হয়ে যায়, তাহলে আমরা এটাকে 1টাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই, এটা আমরা লিখতেই পারি। তারপর এখান থেকে আমরা ইকুয়েট করতে পারি, এইটা পাওয়ারে যদি আমরা ইকুয়েট করি ওয়াই ইকুয়াল টু 0 পাবো, কারণ এই বেস তো 2, ঠিক আছে, 2টা হয়ে গেছে, আর পাওয়ার ওয়াই ইকুয়াল টু 0, এখানে 0 এখানে ওয়াই, নিশ্চয়ই তাহলে ওয়াই ইকুয়াল টু 0। তার মানে আমরা কিন্তু ওয়াইটা পেয়ে গেলাম। এইবার আমরা এক্সটাকে বার করতে চাইছি, ওয়াই তো পেয়ে গেছি, এক্সটা কী করে বার করতে পারবো, যদি আমরা ইকুয়েশন 3-কে ডিভাইড করি ইকুয়েশন 1 দিয়ে, তাহলে কি হবে, তাহলে আমরা এইটা ডিভাইড বাই এইটা যদি করি, তাহলে এইটা লেফট হ্যান্ড সাইডে 2 আসবে, 2.4 বাই 1/2 আর কি 2 পেয়ে গেলাম। তারপর এই কে আর এই কে কেটে যাবে, এই 0.2 বাই 0.1, তার মানে এটা কিন্তু কাটবে না, 0.2 বাই 0.1 এটা কিন্তু পাবো, ঠিক আছে, 0.2 বাই 0.1 এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স। আর এইখানে খুব ভালো করে যদি তাকাই আমরা, চলো আমরা লিখি আগে 0.4 বাই 0.1, এটা লিখলাম টু দি পাওয়ার ওয়াই। এবার ওয়াই এর ভ্যালু তো আমরা জেনে গেছি 0, তাহলে এইটা আমরা যদি পুট করি, আর এনিথিং টু দি পাওয়ার 0 মানে কি হয় 1, তার মানে বেসিক্যালি এই টার্মটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, কারণ এখানে কিন্তু ওয়াইটা কিন্তু 0, ওয়াইটা যখন 0 হয়ে গেল এই পুরো টার্মটা কিন্তু আমরা 1 হিসাবে কনসিডার করলাম। তার মানে বেসিক্যালি এখানে কিন্তু 2, আর এখানে কিন্তু 2 টু দি পাওয়ার এক্স। এবার এই 2 এর পাওয়ার দেখতে পাচ্ছি আমরা 1 আছে, তার মানে এখানে আমরা লেট করলাম এক্স ইকুয়াল টু 1, তার মানে আমরা কিন্তু এক্স আর ওয়াই দুটোই পেয়ে গেলাম। যখন ইকুয়েশন 2-কে যখন আমরা 1 দিয়ে ডিভাইড করলাম তখন আমরা ওয়াই পেলাম, আর ইকুয়েশন 3-কে যখন 1 দিয়ে ডিভাইড করলাম তখন কিন্তু আমরা এক্স পেলাম। তাহলে এক্স আর ওয়াই আমাদের দুটোই এখন জানা। এবার আমি এই জায়গাটা একটু মুছি, তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা কি লিখতে পারবো, কেমন দেখতে হবে অ্যান্সারটা, বলেছে রেট অফ ফরমেশন অফ সি, তার মানে ডিসি বাই ডিটি, এটা মানে রেট অফ ফরমেশন অফ সি। তার মানে রেট যেহেতু এটা তো ওয়ান কাইন্ড অফ রেটেড এক্সপ্রেশন, তার মানে ইকুয়াল টু আর লিখে ইকুয়াল টু আমরা লিখতে পারবো কে মানে কনসেন্ট্রেশন অফ এ, এবার পাওয়ার এক্স তো পেয়ে গেছি 1, এক্স ইকুয়াল টু 1, তার মানে এখানে পাওয়ারে 1 লিখলাম, আর এখানে বি আর একটু আগেই দেখলাম কি ওয়াই ইকুয়াল টু 0 ছিল, তাহলে বি টু দি পাওয়ার 0। তাহলে এইটাকে আমরা যদি ভালো করে লিখি, তার মানে কি লিখতে পারবো, ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে, আর এখানে এ লিখলাম শুধু কনসেন্ট্রেশন অফ এ, তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি এই টাইপের কোয়েশ্চেনগুলোও কিন্তু করতে পারলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।